প্রাথমিকভাবে স্বস্তির খবর মনে হলো বাংলাদেশের বিরুদ্ধে আরো বড় কিছু ঘটতে যাচ্ছে। আমাদের জরুরিভাবে কিছু করণীয় আছে, গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে। দর্শক, ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে বহুমুখী ষড়যন্ত্র করছে, কেন করছে সে ব্যাখ্যা আমরা দিয়েছি। ওদের ইগো থেকে করছে, ওদের দীর্ঘদিনের সাজানো সংসার আমরা বিপ্লবীরা তছনছ করে দিয়েছি, সেই কষ্ট থেকে করছে। ওদের ফরেন পলিসি ফেইল করেছে, ভারতের জনগণ ওদেরকে গালাগালি করছে ভারত সরকারকে, যে তোরা কি করছো, তোদের সরকার তো পালিয়েছে, এখন আবার সেই পালাতক খনিকে আশ্রয় দিয়েছ। মানে ইন্টারনাল কম্পিটিশনও বিজেপি, তৃণমূল কংগ্রেস এদের মধ্যেও ঝামেলা আছে নানান কারণে এখন, এবং নেগোসিয়েশন করে কিছু পায় না। বাংলাদেশ সরকারের কাছে ফাইবার অপটিক কেবল নেয়ার অনুমতি চায়, সেটাও দেয় না, প্রত্যাখ্যান করে, পায় না, কিছুই পায় না। বাংলাদেশ থেকে ফাও খেতে পারে না। এখন উপরে উপরে ওরা তো ভাব নিচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর, বাংলাদেশের লোকজনকে হোটেলে থাকতে দেয় না, বাংলাদেশের লোকদেরকে নাকি চিকিৎসা দিবে না, কিন্তু মনে মনে ওদের 12টা বেজে গেছে। ওরা তো খয়রাত করতে হবে ওদের, যদি বাংলাদেশের লোকজনের ব্যবসা বাণিজ্য ওরা সম্পর্ক ছিন্ন করে। যেমন বাংলাদেশ ওদের বড় মার্কেট, বাংলাদেশের সাথে আলু পেঁয়াজ যদি ওরা বন্ধ করে দেয়, ওদের কৃষকরা অনেকে আত্মহত্যা করবে। কোথায় বেচবে? এত সহজে কোথায় বিক্রি করবে? এত সহজ না। এই যে মেডিকেল ট্যুরিজম, এই মেডিকেল ট্যুরিজমের সাথে রিলেটেড অনেক কিছু। যেমন বাংলাদেশ থেকে একটা লোক ভারতে চিকিৎসা নিতে যায়, সে কি শুধু চিকিৎসা নিতে যায়? চিকিৎসা নিতে যাওয়ার সাথে পরিবহন, বিমান কিংবা গাড়ি, ট্রেনের জড়িত। এরপরে সেখানে থাকতে হবে, হোটেল দরকার, সেখানে তাকে খেতে হবে, চাউল লাগবে, ডাল লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি লাগবে। এর মানে অনেক ব্যবসা জড়িত, তেল ডাল অনেক ব্যবসা জড়িত। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে যেত চিকিৎসা নিতে নানান কারণে। এটা ভারতের হাজার হাজার লক্ষ মানুষের রুটি রুজির কারণ। এখন বাংলাদেশের মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, বাংলাদেশের মানুষ যদি বিকল্প খুঁজে পায়, বা আসলে যদি ওরা বন্ধ করে দেয়, তাহলে ওদের 12টা বাজবে। বাংলাদেশের কিছু হবে না, বাংলাদেশের লাভ হবে। কি লাভ হবে? বাংলাদেশ নিজের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবে। যেমন বাংলাদেশের মানুষ দেখবে, সরকার দেখবে যে চিকিৎসা নিতে আগে সহজে ভারত যেতাম, যাক এখন ভারত ভিসা দিচ্ছে না, বা অসুবিধা, হোটেলে সিট দিচ্ছে না, বিপদে পড়ছি, ওই চিকিৎসাটা বাংলাদেশে কিভাবে আনা যায়, কিংবা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিভাবে সমৃদ্ধি করা যায়, তখন সেটা বাধ্য হবে। এর মানে ভারতে যে কারণে যায়, ওই কারণটা তখন বাংলাদেশে আনার চেষ্টা করবে, তখন ভারতের 12টা বেজে যাবে, কান্নাকাটি শুরু করবে। দর্শক, একটা খবর, এই যে সন্ত্রাসী চিন্ময়, রাষ্ট্রদ্রোহী ভারতের দালাল চিন্ময়ের পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী। এই খবরটা অনেকে আনন্দের সাথে প্রকাশ করছেন, বাংলাদেশে অনেক গণমাধ্যমও এটাকে স্বস্তির খবর বলে প্রচার করছেন যে একজন সন্ত্রাসীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালেন না। প্রাথমিকভাবে এই খবর স্বস্তির মনে হলো, এই খবর আমাদের জন্য উদ্বেগের, এই খবর আমাদের জন্য চিন্তার, কারণ এটা পার্ট অফ ষড়যন্ত্র। কারণ চিন্ময়ের পক্ষে আইনজীবী কেন দাঁড়ালেন? আইনজীবীদের অভাব? হিন্দু আইনজীবী অথবা চিন্ময়ের পক্ষে যারা মারামারি করলো, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো, তারা কি চিন্ময়ের পক্ষ ত্যাগ করেছে? আওয়ামী লীগের লোকজনকে চিন্ময়ের পক্ষ ত্যাগ করেছে? বাংলাদেশের, ভারতের সব দালালরা কি তওবা করে ভালো হয়ে গেছে যে চিন্ময়ের পক্ষে দাঁড়াবে না? না, এটা পার্ট অফ ষড়যন্ত্র। কি সেটা? ওরা আইনিভাবে বিষয়টা মোকাবেলা করতে চায় না, ওরা বিষয়টাকে আরো জটিল করতে চায়, বাংলাদেশকে ইন্টারন্যাশনালি চাপ প্রয়োগ করতে চায় যে বাংলাদেশ সংখ্যালঘু হিসাবে ওকে গ্রেপ্তার করেছে চিন্ময়কে, এবং আইনের আশ্রয় লাভের সুযোগ দেওয়া হয় না, আইনজীবী তার পক্ষে ছিল না। অতএব রাজনৈতিকভাবে চিন্ময়কে মোকাবেলা করা, চিন্ময়কে মুক্ত করা বাংলাদেশ সরকারের চাপ দিয়ে এভাবে দেখছে, তারা আইনি পথে হাঁটতে চাইছে না। এটা বাংলাদেশ সরকারের জন্য একটা পরীক্ষা, চিন্ময়কে জামিন দিবে কি দিবে না। হ্যাঁ, জামিন এটা আদালতের বিষয়, তবে রাষ্ট্রপক্ষ যদি জামিনের বিরোধিতা করে বা না করে, এর সাথে অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ সরকার জামিনের বিরোধিতা করবে, যদি করে তাহলে এটা এই পরীক্ষায় পাশ করবে, আর যদি দুর্বল কাটে তাহলে বুঝতে হবে ভারতের হুমকি দামকিতে বাংলাদেশ তটস্থ হয়েছে। অতএব চিন্ময়ের যথাযথ শাস্তি হতে হবে। আর এই যে আইনজীবী দাঁড়ালেন না, এটা নিশ্চিত করতে হবে, অবশ্যই আইনজীবী দাঁড়াতে দিতে হবে, কারণ আইনজীবী না দাঁড়ালে তখন ওরা এটাকে পলিটিসাইজ করবে ইন্টারন্যাশনালি। অতএব আইনজীবী দাঁড়াতে হবে, যোগ্য আইনজীবী দাঁড়াতে দিতে হবে, এবং আইনজীবীদের উপর কোনো হামলা বা ভয়ভীতি দেখানো যাবে না। আইনজীবী ওর পক্ষে 100 দাঁড়াক, আইনিভাবে সরকার নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসীর বিচার করবে, এবং সেই সন্ত্রাসী যতই ভয়ঙ্কর হোক না কেন,
সে আইনের আশ্রয় লাভের সুযোগ পাবে। অতএব এই চিন্ময়ের পক্ষে আইনজীবী দাঁড়ালেন না, এটা দেখে খুশি হওয়ার কিছু নেই। এটা আমাদের জন্য উদ্বেগের খবর। এটা ষড়যন্ত্রের আলামত। পরিকল্পিতভাবে চিন্ময়ের পক্ষে আইনজীবী দাঁড়ায়নি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী 2 জানুয়ারি। তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী শুনানির দিন 2 জানুয়ারি না, এটা হয়তো ভুল লিখেছে এখানে, পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 2 জানুয়ারি। হ্যাঁ, এই ঠিকই আছে, 2 জানুয়ারি মানে সো লেট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর মানে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে হয়তো একটা ফয়সালা হলে হতে পারতো। এখানে আইনজীবী ছাড়া একপাক্ষিক শুনানিতে রাষ্ট্রপক্ষ রাজি ছিল না, যে একপাক্ষিক শুনানিতে জামিন বাতিল করে না, আইনের পূর্ণ আশ্রয় লাভের সুযোগ দেওয়া হবে, তোমার আইনজীবী রেডি করো, শুনানি হবে না। বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবা যে একপাক্ষিক শুনানি হয়, আইনজীবীকে দাঁড়াতে দেওয়া না, এটা হবে না। আইনজীবী দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। মঙ্গলবার চট্টগ্রাম 3 ডিসেম্বর নগর পুলিশের উপকমিশনার ক্রাইম মোহাম্মদ রইসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির তারিখ ছিল, তবে আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। এদিন চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে দাঁড়াননি। আদালতে হাজির করা হয়নি নিরাপত্তাজনিত কারণে, এটা তো আমরা বুঝি। এবং এই যে আদালতে হাজির করা হয়নি, এটাও সরকার একটা ওয়াইজ ডিসিশন, এবং শুনানি একপাক্ষিকভাবে হয়নি, এটাও ওয়াইজ ডিসিশন। ভারতকে ষড়যন্ত্র করার সুযোগ দেয়নি। আর চিন্ময়, তুমি কারাগারে থাকো, এত সহজ না। তুমি ভারতের বাবারা এসে তোমাকে মুক্ত করে নিয়ে যাবে, সে চিন্তা করছো ডক্টর ইউনূসের আমলে, এটা হাসিনার আমল নয় যে ভারত বলবে আর আদালত ভারতের কথায় চলবে। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের নাজির নেসার আহমেদ বলেন, আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষে জামিন পেছানোর আবেদন করে। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়েছে। শুনানি 2 জানুয়ারি এই মিসকেস শুনানির দিন ধার্য করা হয়েছে। দেখেন, এখানে রাষ্ট্রপক্ষ চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু উপস্থিত নাই, আমরা শুনানি পেছানো ধার্য করছি। ওরা চালাকি করতে গিয়ে কার্যত ধরা খেয়েছে। তবে হ্যাঁ, ওরা এটা নিয়ে রাজনীতি করবে, ওরা আইনি পথে হাঁটবে না, ওরা রাজনীতি করার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে পরিপূর্ণ আইনি অধিকার, সুযোগ সুবিধা এবং ডিভিশন 2 গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে চিন্ময় দাস পেতে পারে। প্রয়োজন ওকে কারাগারে ডিভিশন দেওয়া, কোনো আপত্তি নেই, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার বিচার হতে হবে। ওর উপর কোনো জুলুম আমরা চাই না। এটা আমাদের করণীয়, রাষ্ট্রপক্ষের জরুরি করণীয়। আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন মহানগর আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক সহদিকে আইনজীবী শুনানিতে অংশ নেন। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আদালত প্রাঙ্গণে আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশমুখে ব্যক্তিগত গাড়ি ছাড়া সব যান প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আদালতের প্রবেশমুখেই পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল। সামনে ওরা আরো নাশকতা করতে পারে, ভারত বাংলাদেশের ঢুকতে চাচ্ছে ভারতের সন্ত্রাসীরা, অতএব বাংলাদেশে অবরোধ ঘটাতে পারে। এমনকি আমাদের রাষ্ট্রপক্ষের আরো কিছু করণীয় আছে, যে কারাগারের ভিতরে ওরা নাশকতা করতে পারে, হিন্দু সন্ত্রাসীরা আছে কিনা, ওকে নিরাপত্তার মধ্যে স্যাবোটাজ ঘটাতে পারে। ভারত এখন চায় বাংলাদেশে হামলা করতে, বাংলাদেশ দখল করতে। অতএব চিন্ময়কে মেরে ফেললে তার বিনিময়ে যদি হামলা করতে পারে, সেটাও ভারত করবে। এই জন্য চিন্ময়কে হাই সিকিউরিটিতে রাখতে হবে। হাই সিকিউরিটি মানে হাই সিকিউরিটি সেলে বলছি না, কঠোর নিরাপত্তার সাথে, ওকে যেন আবার হত্যা করতে না পারে। তো দর্শক, আমাদের সতর্ক থাকতে হবে, পরিপূর্ণ আইনি অধিকার নিশ্চিত করতে হবে।